অব্রকে আমি প্রশ্ন করবো। অব্র, প্রথম কথা হচ্ছে আপনি এই রাজ্যে এই সিভিক শিক্ষক যাদের নিয়োগ করা হবে বা কাজ করবেন যারা, তাদের কাছে আমরা কি আমাদের যারা সন্তান সন্ততি রয়েছেন, পরের জেনারেশন রয়েছেন, তাদেরকে আমরা, কারণ তাদের মধ্যে যোগ্য রয়েছেন অযোগ্য রয়েছেন, তাদের পাঠাতে আমরা কমফোর্টেবল হবো, 1 নম্বর। আর 2 নম্বর, সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে এই লিস্টটা কবে তৈরি করে দেবেন বলে আপনার মনে হচ্ছে, বলুন। দেখুন, এসএসসি হচ্ছে রিক্রুটিং অথরিটি। আমাদের রাজ্য সরকারে বসে আছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নেতারা জালিয়াতি করেছে, পয়সা তুলে খাটের তলায় লুকিয়ে রেখেছিল, আর কি করেছে তারাই জানে। কিন্তু লিস্টটা এসএসসি দেবে না, লিস্টটা রাজ্য সরকার দেবে না। তৃণমূলের লোকাসানো যুক্তি হচ্ছে লিস্টটা সুপ্রিম কোর্ট দেবে। সুপ্রিম কোর্ট যখন বারংবার জিজ্ঞেস করছিল এসএসসিকে যে আপনারা কি লিস্টটা দিতে পারবেন, এসএসসি কিন্তু দিতে পারবো বলেও লিস্টটা দিতে পারেনি। কিন্তু আজকে গুলিয়ে দেওয়ার জন্য ওই 40 মিনিট মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনানোর মতো ব্যাপারটা হয়ে গেল। আপনি যদি আরও 40 বার অনির্বাণদাকে এই প্রশ্ন করতেন, ওই একই রকম 40 বার উত্তর আসতো, ওই ক্ল্যারিফিকেশন লিস্টের অবধি আর উনি যেতে পারতেন না। তো যাই হোক, ঠিক আছে। আমি আমার বাপের জন্মে দেখিনি কোনো চোর মানে একদম নির্লজ্জভাবে চুরি করে তারপর একটা স্টেডিয়াম ভাড়া করে সেখানে মিটিং ডেকে যাদের বাড়ি থেকে চুরি করেছে বা যাদের ঘরে চুরি করেছে তাদেরকে পাস দিয়ে ডেকে এনে বলে যে আমি চুরি করিনি, আপনারা দিব্যি থাকুন, কোনো অসুবিধা নেই। এ আমি বাপের জন্মে প্রথম দেখছি। আজকে আমরা এটা অঙ্গীকারবদ্ধ হলাম যে এরকমও করা যায়। আমরা এটা দেখলাম যে খুব সুন্দর করে চিহ্নিতকরণ করে দেওয়া যায় যে কারা অযোগ্য যখন পাস দেওয়ার ব্যাপার আসে। আমার যারা ভাইরা বা দাদারা বললেন যে অযোগ্যরা অনেকে ভেতরে ঢুকেছিল, তখন কিন্তু পাস দেওয়ার সময় চিহ্নিতকরণ করতে পেরেছে যে কাদের থেকে পয়সা তুলেছিল। তারা গিয়ে তখন হাত নাড়বে, হ্যাঁ মুখ্যমন্ত্রী ইয়েস ম্যাম করবে, তাদেরকে পাসটা দিয়েছে। কিন্তু যখন এসএসসির তরফ থেকে লিস্টটা সুপ্রিম কোর্টে দেওয়ার কথা ছিল তখন কিন্তু দিতে পারেনি। পাসের বেলায় ওই লিস্ট আছে তাদের কাছে। তো এখান থেকে প্রমাণিত হয় যে তৃণমূল কংগ্রেস যাদের থেকে পয়সা তুলেছে, তৃণমূল কংগ্রেসের কাছে সেই লিস্ট কিন্তু আছে যে এরা হচ্ছে অযোগ্য। আমার মৌলিক প্রশ্ন হচ্ছে যে এই অযোগ্যদের আড়াল করার জন্য আজকে আমার ভাই বা দাদাদেরকে এভাবে সাইফার করানো হলো, তাদের পরিবারগুলোর কি হবে? আমি বলছি, বাম আমলের আপনি যদি ইতিহাস দেখে নেন, ত্রিপুরাতে 2017 সালে সুপ্রিম কোর্টের রায় আছে 10,323 জন টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে তাদের ত্রুটির জন্য, তাদের 2 নম্বরের জন্য চাকরি হারিয়েছিল, তারপর বাম সরকার পড়ে গেছিল। আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে বাম আমলে চলে আসেন, 2,200 জন চাকরি হারিয়েছিল 93 এবং 96 সালে। কিন্তু তাদের যোগ্য উত্তরসূরি তৃণমূল কংগ্রেস আজকে এমন 2 নম্বরই করলো যে 26,000 লোক এবং 26,000 পরিবার আজকে কিন্তু পথে বসে গেল। আর আপনাকে বুঝতে হবে যে এই চাকরিতে কিন্তু যারা অ্যাপ্লাই করেছিল টিচিং এবং নন টিচিং, সেই সংখ্যাটা হচ্ছে 23 থেকে 25 লক্ষ। তার মানে ডিরেক্ট অ্যাফেক্টেড হচ্ছে আমাদের রাজ্যের 1 কোটি মানুষ। আমার বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পাস দেওয়ার সময়, আজকে এই মহান যে বক্তৃতা দিয়েছেন, উনি লিস্ট চাই ওনার সুপ্রিম কোর্ট থেকে, এই লিস্ট চাওয়ার জন্য যে বক্তৃতা দেওয়ার জন্য পাস বিলি করেছেন, ওই 2 নম্বরই লোকজনদেরকে পাস দিয়েছেন। সেই 2 নম্বরই লোকজনদেরকে চাকরি রাখার জন্য উনি ক্যাবিনেট মেমোটা মে মাসের 2022 সালে কেন পাস করেছিলেন? ওই ক্যাবিনেটের মাথায় কে বসে আছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এবং আগামীকাল যে সুপ্রিম কোর্টের হিয়ারিংটা আছে, ওই সুপার নিউমারারি পোস্ট নিয়ে আছে। আপনাকে আইনজীবী হতে হবে না সেটা বোঝার জন্য, আপনাকে নার্সারির বাচ্চা হলে আপনি বুঝতে পারবেন। আমার বক্তব্য হচ্ছে একটা ক্যাবিনেট পুরো প্রাতিষ্ঠানিকভাবে উনি ঠিক বলেছেন, এই কলকাঠি নাড়ানো হয়েছে। কলকাঠিটা নাড়িয়েছেন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা পরিষ্কার বলছি, হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই ধরনের রিক্রুটমেন্ট স্ক্যামে কিন্তু জেলে গেছেন। যেই দিকে যাচ্ছে এই কলকাঠি নাড়ানোর মাথা হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে। তার পরিষ্কার প্রমাণ হচ্ছে ক্যাবিনেট মেমোটা ওনার প্রেজেন্সে, ওনার অ্যাকশন ছাড়া পাস হয়নি। আমার বক্তব্য হচ্ছে এটার পরে মুখ্যমন্ত্রী এইসব আজগুবি গল্প কোথা থেকে বলেন? পুরোপুরি দায় তৃণমূল কংগ্রেসের, পুরোপুরি দায় তৃণমূল সরকারের। উনি তো অনেকক্ষণ বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা কথা বলেছেন, অব্র বলেছেন, একটু আদু ভুল হয়ে যায় এখনো, আমি শুনি একবার, একটু আদু ভুল হয়ে যায়, একটু ভুল হয়ে যায় মাঝে মাঝে। কি ভুল হয়েছে শুনবো। আমি তো চাকরিগুলো দিয়েছিলাম, আমার সরকার দিয়েছিল। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে, সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও, তা তো তোমরা দাওনি। রাইট টু মেক ব্লান্ডার্স, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার। যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার? কোর্ট যদি প্রশাসনকে দিত, কোর্ট নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন সেই কাজটা করতে পারত। রাইট টু মেক ব্লান্ডার,
ভুল করাটা একটা অধিকারের মধ্যে পড়ে, সেই অধিকার ব্যবহার করেছেন, প্রয়োগ করেছেন এবং সেখানে ভুল হয়েছে। আমি রাজীবের কাছে যাবো। রাজীব বাবু, আপনার কাছে এই সমাধান কেমন লাগছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ডিবেটে যাওয়ার আগে আমি আগে জিজ্ঞেস করি আপনারা কি ভাবছেন, আপনাদের কাছে এই সমাধান কেমন লাগছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সুপ্রিম কোর্টের কাছে লিস্ট চেয়ে ফেলেছেন, সুপ্রিম কোর্ট লিস্ট দিয়ে দেবে যোগ্য অযোগ্য, তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিয়ে দেবেন, ততদিন পর্যন্ত আপনারা সিভিক হিসেবে অর্থাৎ স্বেচ্ছাসেবক হিসেবে নিজেদের কাজগুলো চালিয়ে যেতে পারেন। আপনাদের কাছে এই সমাধান গ্রহণযোগ্য? আজকে আমি নিজে ইন্দোর স্টেডিয়ামে ঢুকেছিলাম, সে অনেক কষ্টে ঢুকতে হয়েছিল, তাও আমি ঢুকতে পেরেছি। তো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি আমাদের দিলেন, আমরা যোগ্য হিসেবে এবং আমি যোগ্য হিসেবে আমি মেনে নিতে পারছি না। এর থেকে বেশি আশা করেছিলাম। আমাদের সুপ্রিম কোর্টের রায়ে চাকরি চলে গেছে, এখনও আমাদের ফ্যামিলি, আমি এবং সবাই এই সমাজ মানে ধ্বংসের পথে চলে গেছে। এটা আমরা মেনে নিতে পারছি না এবং আমি স্কুলে যেতে পারছি না। আমি পড়াতে ভালোবাসি, আমার ছাত্র ছাত্রীদেরকে ভালোবাসি, এখনও যেতে পারছি না। এটা আমি মন থেকে কখনো মেনে নিতে পারছি না। আমরা মুখ্যমন্ত্রী বলছেন আপনি স্বেচ্ছাসেবক হিসেবে যেতে পারবেন, এটা আমি তীব্র বিরোধিতা করছি। এবং উনি এটা কেন বললেন? আপনি যোগ্যদের হয়ে যদি থাকতে মানে আপনি কথা বলেন, তাহলে আপনি যোগ্যদেরকে অযোগ্য প্রমাণিত করে আপনি আমাদেরকে সিভিক টিচার বানিয়ে দিচ্ছেন। এটা আমরা তীব্র বিরোধিতা করছি। আমি যখন ওখানে জিজ্ঞেস করতে গিয়েছিলাম, আমি হাত তুলে আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে আমার কথা শুনুন, আমাদের যোগ্যদের কথা শুনুন। হাত জোর করে আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে আপনি তো প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু আমাদের কথা কে শুনবে? যোগ্যদের কথা কে শুনবে? আপনি এখনও সুপ্রিম কোর্টে সঠিকভাবে যোগ্য এবং অযোগ্যদের তালিকা, যেটা সঠিক ডকুমেন্টেশন এখন করেননি এবং এসএসসি করেনি, তাই আমাদের এই অবস্থা। এখানে এসএসসি চেয়ারম্যান বলেছিল যে এই লিস্টের বাইরে কি থাকতে পারে, কি অযোগ্য থাকতে পারে, কি যোগ্য থাকতে পারে, এটা আমি ঠিক বলতে পারছি না, এটা কিন্তু বলেছিল। তাহলে কেন এরকম বলবেন, কেন দ্বিচারিতা করবেন? আজকে দেখুন, যখন হাইকোর্টে কেস চলছিল, অভিজিৎ গাঙ্গুলি যখন রায়টা দিয়েছিলেন, তখন এই যোগ্য অযোগ্য ভাগ হয়ে গিয়েছিল। কেন কেন তখন আমাদের মুখ্যমন্ত্রী থেকে আমাদের এসএসসি এবং যারা অযোগ্যরা তারা তো সুপ্রিম কোর্টে প্রসিড করেছিল, কেন তখন সরকার বিরোধিতা করেছিল? তার মানে এটা হচ্ছে এই সরকার আমাদের পক্ষে, মানে যোগ্যদের পক্ষে কোনোদিনও ছিল না। এখান থেকে আমি যাব, আমি অনির্বাণ বাবুর কাছে যাব। আচ্ছা, আর একটা কথা বলবো, শেষ করুন। আরেকটা কথা হচ্ছে, আমরা এখনো সরকারের কাছে দাবি করতে চাই, এসএসসির কাছে দাবি করতে চাই, এখনো আপনাদের হাতে সময় আছে আমাদেরকে বাঁচানোর জন্য। সঠিক পদ্ধতিতে আপনার এখনো কিউরেটিভ পিটিশন বা রিভিউ পিটিশন করুন আমাদেরকে বাঁচানোর জন্য, এবং সঠিক মিরর ইমেজ যতগুলো 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি আপনি সবার মিরর ইমেজ পাবলিশ করুন। আমি দ্বিতীয়বার আসবো প্রত্যেকের কাছে, সুদীপের কাছে যাব। সুদীপ, মমতা বন্দ্যোপাধ্যায় আজ স্পেসিফিক্যালি অনেকগুলো সমাধান করে দিলেন, সব কিছু সমাধান হয়ে গিয়েছে, আপনাদের ব্যবস্থা মুখ্যমন্ত্রী করে দেবেন এবং যতদিন পর্যন্ত না করছেন ততদিন পর্যন্ত স্বেচ্ছাসেবক হিসেবে আপনারা গিয়ে চাকরি করতে পারবেন বা যারা চাকরি দিচ্ছেন চাকরি করতে পারবেন, অর্থাৎ সিভিক শিক্ষক হিসেবে আপনারা কাজ করতে পারবেন। এই সলিউশন, এই সমাধান আপনাদের জন্য গ্রহণযোগ্য, হ্যাঁ কিনা বলুন? না, এই সলিউশন বা এই সমাধান মোটেই আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। এবং উনি আজকে অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে কিছু স্ববিরোধিতাও লক্ষ্য করেছি আমরা। যেমন উনি বলেছেন যে এদের কারো চাকরি তোমাদের যাবে না, তোমরা সিভিকভাবে যেতে পারো। আবার বলেছেন যে কিছু জন আগের চাকরিতে ফিরে যেতে পারেন। অর্থাৎ উনি একদিকে বলছে তোমাদের কারো চাকরি যাবে না, তাহলে কিছু জনকে উনি আগের চাকরিতে ফিরে যাওয়ার জন্য কথাটা বললেন কেন? অর্থাৎ উনি যে কথাটা বলছেন তার মধ্যে স্ববিরোধিতা রয়েছেন। উনি বলছেন যে সুপ্রিম কোর্টের কাছে আমরা যোগ্য অযোগ্য লিস্ট চাইবো, কিন্তু আমাদের পরীক্ষা তো নিয়েছিল এসএসসি, তাহলে যোগ্য অযোগ্য লিস্ট দেওয়ার কথা তো এসএসসি। সুপ্রিম কোর্ট কীভাবে যোগ্য অযোগ্য লিস্ট দেবে বলুন তো আমাকে? সুপ্রিম কোর্ট কি পরীক্ষা আমাদের নিয়েছিল? আমরা যে যোগ্যতার মান উত্তীর্ণ হয়েছিলাম সেটা তো এসএসসির পরীক্ষার মাধ্যমে, তাহলে সেটা তো এসএসসির দেওয়া উচিত। আজকে আমরা ভেবেছিলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন এবং তিনি বলবেন যে হ্যাঁ এর পরে আমরা যে রিভিউ পিটিশনে যাব। আপনারা ছিলেন বৈঠকে? আমরা ঢুকতে পারিনি। আমরা ঢুকতে পারিনি, আমরা বাইরে ছিলাম। এবং আমি বাইরে, আপনারা কি অযোগ্য? মানে আপনারা ঢুকতে পারলেন না কেন? ঢোকার কি ব্যবস্থা? আমরা অযোগ্য কিনা সে প্রশ্ন তো এখন গোটা সমাজের কাছে উঠে আছে। আজকে দেখুন সব দল বলছে আমাদের জন্য চিন্তা, আমাদের জন্য চিন্তা, আমরা যোগ্য, আমরা যোগ্য যোগ্য। আর মুখ্যমন্ত্রী এমনই করলেন যে আমরা আজকে কোর্টের কাছে, কোর্টের চোখে আমরা অযোগ্য প্রমাণিত হয়ে গেলাম। ঢুকতে পারলেন না কেন? আমরা ঢুকতে পারলাম না কারণ আমরা পাস পেলাম না। এই পাস অযোগ্যদের কাছে বিলি হয়েছে
এবং সেই অযোগ্যকে আজকে আমি হাতে নাতে ধরেছি, সে তাড়া খেয়েছে গঙ্গার ঘাট পর্যন্ত আমাদের দ্বারা, এবং তারপর সে পালিয়ে যায়। ভেতরে যারা স্তুতি করছিলেন অনেকেই, তাদের মধ্যে অনেকেই অযোগ্য আগে ছিলেন। থেকে অযোগ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ছিলেন, আপনার অবশ্যই ছিলেন, অবশ্যই ছিলেন। আজকে আমাদের যারা ওখানে প্রতিনিধি যারা ছিল, যারা যোগ্য যারা প্রতিনিধি ছিল, তার মধ্যে 2-4 জন প্রশ্ন করাতে সেখান থেকে পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে। সেই ভিডিও আপনারা দেখেছেন চিত্রে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।